বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বাংলা দ্বিতীয় পত্রের বাংলা বানানের নিয়মের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম ক্লাসে বাংলা বর্ণমালা, যে বর্ণগুলো যুক্ত বর্ণ অথবা যে বর্ণগুলোতে উচ্চারণের জটিলতা আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা বানানের নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে তৎসম শব্দের বানানের নিয়ম, অতৎসম শব্দের বানানের নিয়ম এবং হ্রস্ব ইকার ব্যবহারের নিয়ম, এগুলো আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়গুলো হচ্ছে নত্ব বিধান, আরেকটা হচ্ছে সত্য বিধান, আর শেষে কিছু প্রচলিত শব্দ আছে যে শব্দগুলো নিয়ে আমাদের মধ্যে সংশয় আছে, এগুলোর বানান কোনটা সঠিক। তো আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব নত্ব বিধান। নত্ব বিধান সম্পর্কে আলোচনার প্রথমেই আসি। যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মূর্ধন্য বা এই নত্ব বিধান, এই বিষয়টা আলাদাভাবে আলোচনা করার প্রয়োজন কেন? কারণটা হচ্ছে যে নত্ব বিধানের সংজ্ঞাটা জানি আমরা, তারপরে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। বিশেষ করে বলা হচ্ছে যে বিধান বা নিয়মানুসারে তৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহৃত হয় তাকে নত্ব বিধান বলে। তাহলে এই মূর্ধন্য ব্যবহারের জন্য নিয়ম আছে, কিন্তু আমরা আগে জেনেছি যে ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে দন্ত ন আর আরেকটা হচ্ছে মূর্ধন্য ন। তৎসম শব্দে এই দুইটা নয় ব্যবহৃত হবে, কিন্তু অতৎসম শব্দে কেবলমাত্র দন্ত ন ব্যবহৃত হবে। যেহেতু তৎসম শব্দে দন্ত ন এবং মূর্ধন্য ন দুইটাই ব্যবহৃত হবে এবং দুইটার উচ্চারণই হচ্ছে একই রকম, বিধায় এখানে কিছু নির্দিষ্ট নিয়ম, অর্থাৎ তৎসম শব্দে সেই শব্দগুলোর মধ্যে নির্ধারিত কিছু নিয়ম পাওয়া গেলেই শুধুমাত্র সেখানে মূর্ধন্য ন ব্যবহৃত হবে, তাছাড়া অন্যান্য সমস্ত জায়গায় ব্যবহৃত হবে দন্ত ন। তো আমরা এখন আলোচনা করে দেখব যে আসলে কোথায় কোন জায়গায় মূর্ধন্য ব্যবহৃত হয়। আমরা নিয়মগুলো একে একে দেখব। প্রথমে 1 নাম্বার নিয়ম, রি, র, মূর্ধন্য স, এই তিনটি বর্ণের পরে মূর্ধন্য হয়। আমরা বর্ণ তিনটা পাচ্ছি কি কি? রি পাচ্ছি, র পাচ্ছি, আর আরেকটা পাচ্ছি মূর্ধন্য স। এই যে তিনটা বর্ণ, এই তিনটা বর্ণ যদি থাকে এবং তারপরে যদি ন থাকে, এটা তৎসম শব্দে। আমরা ঋণ একটা শব্দ নিচ্ছি, রি দিয়ে। ঋণ শব্দটাতে আমরা মূর্ধন্য দিচ্ছি, কিন্তু এই শব্দটা যদি তৎসম না হয়, অন্য শব্দ হয়, তাহলে কিন্তু এখানে মূর্ধন্য হবে না, রিও হবে না। যেমন আমরা বলছি কি ঋণ, আমরা ইংরেজি একটা শব্দ যদি নিই তাহলে আমরা ঋণ পাবো এবং এভাবেই লিখব। আবার দেখা যাচ্ছে যে তখন এখানে র পাওয়ার পরেও আমরা জানি যে র এর পরে মূর্ধন্য হয়, কিন্তু যেহেতু এটা তৎসম শব্দ নয়, তাই এখানে মূর্ধন্য হবে না। এছাড়া আমরা র দিয়ে আরো শব্দ পাবো। যেমন আমরা দেখি কি যে র দিয়ে পাচ্ছি কি করেন, এখানে আমরা র এর পরে দন্ত ন পাচ্ছি। এখন এই দন্ত নটা কেন হচ্ছে? র এর পরে সচরাচর মূর্ধন্য হয়, এই মূর্ধন্য হওয়াটাই হচ্ছে নিয়ম, কিন্তু যেহেতু এই শব্দটা তৎসম নয়, সেহেতু এখানে মূর্ধন্য ব্যবহৃত হচ্ছে না। তাহলে আমরা রি দিয়ে একটা শব্দ পেলাম কি ঋণ পেলাম। এরপরে র দিয়ে আমরা কি শব্দ পাই বা পেতে পারি? রি এবং রিকার দুইটা বলা হচ্ছে। রি হয়, এর কার চিহ্ন হচ্ছে রিকার। তো যদি রিকার দিয়েও থাকে, যেমন তৃণ, আমরা
এখানে এটাকে যদি ভাঙি তাহলে পাবো কি, ত পাবো যোগ রিকার পাবো। যেহেতু রিকার আছে তাই এখানে পেয়ে যাব মূর্ধন্য। তো এই ক্ষেত্রে আমরা সরাসরি রি পেতে পারি অথবা রি এর কার চিহ্ন যেটাই পাই সেটাতেই কি হবে, মূর্ধন্য হয়ে যাবে। এবং এটার জন্য শর্ত হচ্ছে শব্দটা তৎসম হতে হবে। এরপর আমরা পাচ্ছি কি, র। র এর সংক্ষিপ্ত রূপ আছে, দুইটা রূপ আছে, একটা কি আছে রেফ, আর একটা হচ্ছে রফালা। তো এখন কথা হচ্ছে এই রেফ অথবা রফালা আমরা যেটাই পাই না কেন, র সরাসরি পেতে পারি অথবা র এর যে সংক্ষিপ্ত রূপ রেফ অথবা রফালা যেটাই পাই তারপরে মূর্ধন্য হয়ে যাবে। যেমন আমরা দেখছি যে কারণ, কারণে আমরা দেখছি সরাসরি র আছে তারপরে কি হয়ে গেছে, মূর্ধন্য হয়ে গেছে। কেন মূর্ধন্য হয়েছে, এখানে এখানে র আছে। আমি ওখানকার উদাহরণে যেটা বলেছিলাম কারণে মূর্ধন্য হচ্ছে কিন্তু করণে হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ শব্দটা তৎসম শব্দ বিধায় সেখানে আমাদেরকে নত্যবিধি বা নত্য বিধানকে মেনে চলতে হবে, নত্য বিধানের নিয়ম মেনে চলতে হবে। যেহেতু এটা তৎসম শব্দ নেই তাই এখানে মূর্ধন্য ব্যবহারের কোনো প্রশ্নই নেই, এখানে মূর্ধন্য ব্যবহৃত হবে না। এরপরে আমরা র নিয়েছি, আমরা রেফ দিয়ে আরেকটা নিতে পারি, যেমন বর্ণ। বর্ণ শব্দে আমরা যদি ভাঙি তাহলে কি পাচ্ছি, ব পাচ্ছি, তারপরে র পাচ্ছি, তারপরে পাচ্ছি কি মূর্ধন্য। যেহেতু র এর সংক্ষিপ্ত রূপ আছে সেহেতু সেই সংক্ষিপ্ত রূপের কারণে, রেফের কারণে পরের যে বর্ণ সেই বর্ণটা দন্ত না হয়ে মূর্ধন্য না হয়ে যাচ্ছে। তাহলে আমরা দুইটা দেখলাম, রি এবং র দেখলাম। আমরা এবার আলোচনা করব মূর্ধন্য স। মূর্ধন্য স সরাসরি থাকতে পারে আবার যুক্ত ভাবও থাকতে পারে। আমরা দেখি যে মূর্ধন্য স সরাসরি থাকে, যেমন একটা শব্দ নিচ্ছি কি আমরা, ভাষণ। ভাষণ শব্দে আমরা ভ পাচ্ছি, তারপরে আ পাচ্ছি, এরপরে পাচ্ছি কি মূর্ধন্য স। যেহেতু মূর্ধন্য স পাচ্ছি সেহেতু সরাসরি সেটা কি হয়ে যাবে, মূর্ধন্য হয়ে যাবে। যদি সে যুক্ত থাকে কোন বর্ণের সাথে, মূর্ধন্য স যদি যুক্ত ভাবেও থাকে তবুও সেটা মূর্ধন্য হয়ে যাবে। যেমন একটা বানান হচ্ছে কি উষ্ণ, আমরা যদি লিখি উষ্ণ, উষ্ণ এই অংশটুকু কি, এই অংশটুকু হচ্ছে মূর্ধন্য স যোগ মূর্ধন্য। যেহেতু মূর্ধন্য স আছে তাই সেখানে মূর্ধন্য হয়ে গেছে। তাহলে আমরা দেখছি 1 নম্বর নিয়মে রি র মূর্ধন্য স এর পরে বাংলা তৎসম শব্দে মূর্ধন্য হয়। 2 নম্বর নিয়মে আমরা যাব, রি র স এর পর স্বরবর্ণ। আমরা সরাসরি পেয়েছি রি র স এর পরে মূর্ধন্য হয়। এবার বলা হচ্ছে রি র মূর্ধন্য স এর পর স্বরবর্ণ। আমরা খেয়াল করি, তোমরা স্ক্রিনে দেখো যে রি র স এই তিনটা বর্ণের পরে সরাসরি মূর্ধন্য হচ্ছে, আবার রি র স এর পর স্বরবর্ণ ক বর্গ। ক বর্গ মানে ক খ গ ঘ উ পর্যন্ত। এরপরে প বর্গ। প বর্গ হচ্ছে কি প ফ ব ভ ম। বা অন্তস্থ জ ব হ এর ব্যবধান থাকলেও মূর্ধন্য হয়ে যাবে। একটা উদাহরণ দিই তাহলে বুঝবা। দেখো বলা হচ্ছে, একটা শব্দ নিলাম আমরা হরিণ। হরিণকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি কি হ পাচ্ছি, র পাচ্ছি, তারপরে পাচ্ছি রস্বই, আর শেষে পাচ্ছি মূর্ধন্য। বলা হচ্ছে রি র মূর্ধন্য স এর পরে কি কি থাকে, যদি ক বর্গ প বর্গ অথবা স্বরধ্বনি, স্বরধ্বনি অথবা অন্তস্থ জ ব হ অনুস্বর, এগুলো যদি থাকে, অর্থাৎ রি র স থাকলে সরাসরি থাকলেও র মূর্ধন্য হবে। আবার যদি রি র স এর পরে কি থাকতে পারে, ক বর্গীয় থাকতে পারে, প বর্গীয় বা স্বরধ্বনি বা অন্তস্থ জ ব হ, এগুলোরও যদি ব্যবধান থাকে, ব্যবধানটা কি
র এর পরে মূর্ধন্য দিব, ব্যবধান হচ্ছে কি হ্রস্ব-ই ব্যবধান, যদি ব্যবধান থাকে তাহলে সেখানে মূর্ধন্য হয়ে যাবে। তাহলে র এর পরে আমরা এখানে কি পেয়েছি, স্বরধ্বনি পেয়েছি। যেহেতু আমরা এখানে স্বরধ্বনি পাচ্ছি র এর পরে, তারপরে ন আছে বিধায় এটা কি হয়ে গেছে, মূর্ধন্য হয়ে গেছে। আরো আমরা একটা দেখি, বক্ষমান, একটা শব্দ হচ্ছে বক্ষমান। এখানে দেখো ব্যবধানটা অনেক বেশি আছে। বেশি কিভাবে আছে আমরা একটু বিশ্লেষণ করি। ব আছে, ক আছে, মূর্ধন্য স আছে, তারপরে ম আছে, এরপরে আ আছে, তারপরে কি হয়েছে, মূর্ধন্য হয়ে গেছে। আমরা বলেছি রি র স এর পর আমরা কি পেয়েছি, শর্ত অনুযায়ী মূর্ধন্য স পেয়েছি। রি র স এর পরে যদি ক বর্গীয় নয়, কিন্তু আমরা প বর্গীয় একটা ধ্বনি পেয়েছি কি, ম, অথবা স্বরধ্বনি আমরা কি পেয়েছি, আ পেয়েছি একটা স্বরধ্বনি। যেহেতু মূর্ধন্য স এর পরে এই শর্ত অনুযায়ী প বর্গীয় এবং স্বরধ্বনি দুইটার ব্যবধান আছে, এই ব্যবধান থাকার কারণে যে শেষের ন আছে সেই নটা মূর্ধন্য হয়ে যায়। তাহলে আমরা আরো যদি দুই একটা ভাঙি তাহলে আমরা এরকম দেখতে পাবো। যেমন দেখো আমরা আরো একটা শব্দ ভাঙি, সেটা হচ্ছে কি, আমরা একটু বড় শব্দ নিই, ম্রিয়মান। ম্রিয়মান, এই ম্রিয়মান শব্দটা, আচ্ছা ম্রিয়মান একটু ঝামেলা হবে তোমাদের, আমি আর একটু ছোট শব্দ নিই তাহলে এটা আরো বোঝা সহজ হবে, সুন্দর হবে। যেমন দেখো ব্রাহ্মণ, আমরা কি পাচ্ছি, ব পাচ্ছি, তারপরে র পাচ্ছি, তারপরে হ পাচ্ছি, তারপরে মু পাচ্ছি, এরপরে আমরা কি পাচ্ছি, মূর্ধন্য পাচ্ছি। তাহলে আমরা র পেয়েছি, শর্ত অনুযায়ী রি র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়, আমরা কি পেয়েছি, র পেয়েছি। র এর পরে আমরা কি পেয়েছি, শর্ত আছে অন্তস্থ জ ব হ, হ পেয়েছি। এরপরে প বর্গীয় পেয়েছি কি, ম। তাহলে র এর পরে যেহেতু এগুলোর একাধিক পাচ্ছি আমরা, ব্যবধান একাধিক হতে পারে, একটা হতে পারে, যেমনই হোক ব্যবধান যদি এই শর্ত অনুযায়ী পাই, তাহলে তারপরে যদি কোনো ন হয় তাহলে সেই নটা মূর্ধন্য হয়ে যাবে। তাহলে আমরা দুইটা পেলাম, রি র স এর পরে মূর্ধন্য হয়, রি র স এর পরে যদি স্বরবর্ণ ক বর্গ, প বর্গ বা অন্তস্থ জ ব হ এর ব্যবধান থাকে, তারপরেও মূর্ধন্য হয়। আমরা ৩ নম্বর নিয়মে যাই। অন্য এখানে ৩ নম্বর নিয়মের আগে আরেকটা কথা বলিনি, যে অন্য বর্ণের ব্যবধান থাকলে মূর্ধন্য হবে না। আমাদের ব্যবধানগুলো থাকতে হবে শর্ত অনুযায়ী। শর্তটা হচ্ছে কি, যে এই ধ্বনিগুলো থাকতে হবে, ক বর্গ, প বর্গ, স্বরধ্বনি, অন্তস্থ জ ব হ, এইগুলো। তো আমরা দেখি একটা শব্দ দর্শন, এখানে দন্ত না হচ্ছে, কেন হচ্ছে, দ পাচ্ছি, তারপরে র পাচ্ছি, তারপরে পাচ্ছি তালব্য স, তারপরে ন হচ্ছে, সেই নটা আর মূর্ধন্য হবে না। কেন, র এর পরে তালব্য স আছে, এটা ক বর্গীয় নয়, প বর্গীয় নয়, এটা স্বরধ্বনিও নয়, অন্তস্থ জ ব অথবা হ নয়, এই কারণেই এখানে মূর্ধন্যটা হচ্ছে না। তো এরকমই আমরা আরো শব্দ পাবো, অর্চনা পাবো, অর্জন পাবো, এখানে রেফ আছে, ব্যবধান আছে, কিন্তু সেই ব্যবধানটা শর্ত অনুযায়ী নেই বলে সেখানে মূর্ধন্য হচ্ছে না। আমরা এবার পরবর্তী নিয়মে যাই। পরবর্তী নিয়মটা, ট বর্গের পূর্বে মূর্ধন্য হয়। ট বর্গ বলতে আমরা কি কি জানি, আমরা ট, ঠ, ড, ঢ আর মূর্ধন্য তো আছে। তাহলে এই ট বর্গের আগে বলা হচ্ছে যদি যুক্ত থাকে তাহলে সেখানে কি হবে, মূর্ধন্য হয়ে যাবে। যেমন আমরা দেখি, যদি আমরা লিখি কণ্ঠ, তাহলে এখানে কি হবে, মূর্ধন্য হবে, যেহেতু এটা ট এবং তার আগে কি হচ্ছে, নটা হচ্ছে। এই ন হওয়ার কারণে সেটা কি হবে, মূর্ধন্য হয়ে যাবে। আবার দেখে আমরা কি পাচ্ছি,
আরেকটা উদাহরণ পাচ্ছি লুণ্ঠন। দেখো খেয়াল করে, লুণ্ঠন। আমরা আরেকটা শব্দ পেলাম কি লুণ্ঠন। এখানে যেহেতু ঠ আছে তাই এটা কি হয়ে যাবে, মূর্ধন্য হয়ে যাবে। আবার আমরা আরেকটা শব্দ পাচ্ছি কি কাণ্ড। যেহেতু এখানে ড আছে, ড এর আগে ন আছে, সেহেতু সেই নটা কি হয়ে যাবে, মূর্ধন্য ন হয়ে যাবে। আবার আরেকটা আমরা শব্দ নিই যদি ঢেন্ডন, ঢেন্ডন। এই ঢেন্ডন শব্দটা একটা অপ্রচলিত শব্দ। এখানে দেখা যাচ্ছে যে যেহেতু ড আছে তার আগে মূর্ধন্য হয়ে যাবে। তাহলে ট বর্গের অর্থাৎ ট ঠ ড ঢ এর আগে যদি ন হয় তৎসম শব্দে, তাহলে সেই নটা হবে মূর্ধন্য ন। এরপরে আমরা চাই চারটা উপসর্গের কথা বলা হচ্ছে, প্র, পরা, পরি, নির। উপসর্গগুলো হচ্ছে কি প্র, পরা, পরি, নির। এই চারটি উপসর্গের পর সাধারণত মূর্ধন্য হয়। আমরা প্রথমে দেখি, আমরা উপসর্গ চারটা পাচ্ছি। সেই উপসর্গ চারটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে প্র। প্র দিয়ে আমরা কি পাচ্ছি, একটা শব্দ পাচ্ছি প্রনাম। আমরা একটা শব্দ পাচ্ছি কি নাম। কিন্তু যখন আমরা প্রনাম করছি তখন সেখানে হয়ে যাচ্ছে মূর্ধন্য। তাহলে প্র উপসর্গ দিয়ে যদি কোনো শব্দ গঠিত হয়, তাহলে সেই শব্দে পরে যদি কোনো ন আসে, তাহলে সেই নটা হয়ে যাবে মূর্ধন্য। আমরা এবার পাবো পরা দিয়ে। যেমন কি পাচ্ছি, পরায়ণ। দেখো এখানে কি আছে, পরা উপসর্গ আছে। এই পরা উপসর্গের পরে আমরা কি পাচ্ছি, এখানে মূর্ধন্য পাচ্ছি। উপসর্গের পরে ব্যবধান আছে, আমরা তো সেটা জানি যে এই ব্যবধানগুলো থাকলেও কি হয়ে যায়, মূর্ধন্য হয়ে যায়। আমরা সে অনুযায়ী পড়ার পরেও দেখছি কি মূর্ধন্য হয়ে যাচ্ছে। পরি দিয়ে আমরা দেখছি কি পরি নাম, পরিনাম। এখানে উপসর্গ হচ্ছে পরি। আমরা নামের সাথে পরি যখন লাগাচ্ছি, নাম দন্ত ন দিয়ে, কিন্তু যখন আমরা পরি উপসর্গ তার আগে বসাচ্ছি তখন সেটা কি হয়ে যাচ্ছে, মূর্ধন্য ন হয়ে যাচ্ছে। সেরকমই আমরা নির উপসর্গ নির যোগ নয়, অর্থাৎ নয় শব্দের আগে যখন আমরা নির বসাচ্ছি, নির উপসর্গ বসাচ্ছি, তখন এখানে দন্তনাটা পরিবর্তন হয়ে যাচ্ছে মূর্ধন্য। তাহলে এই চারটা উপসর্গ, আমরা যে চারটা উপসর্গের কথা বললাম, প্র, পরা, পরি, নির, এই চারটা উপসর্গের পরে সাধারণত মূর্ধন্য ব্যবহৃত হয়। এরপরে আমরা যাই যে প্র, পরা, পূর্ব, অপর। প্র, পরা, পূর্ব, অপর। আমরা এগুলো একটু দেখি। প্র, পরা, পূর্ব, অপর। এই উপসর্গ বা এই শব্দাংশগুলো থেকেই যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব যে এগুলোর পরে যদি অন্য থাকে, অংশটা হচ্ছে কি অন্য, তাহলে সেই অন্যের নটা মূর্ধন্য হয়ে যাবে। প্র, পরা, পূর্ব, অপর। এই চারটা উপসর্গের বা এই চারটা শব্দের পরে যদি অন্য থাকে, এগুলোর পরে যদি অন্য থাকে, তাহলে সেই অন্যের, এটা হচ্ছে দন্ত ন। আমরা জানি যে হয়ের পাশে দন্ত ন লাগে আর হয়ের নিচে মূর্ধন্য ন লাগে। তাহলে এই নটা চেঞ্জ হয়ে এইটা হয়ে যাবে। আমরা দেখি একটা একটা করে। যেমন আমরা বলি কি প্র পেয়েছি, তাহলে প্রাণ পাচ্ছি। আবার পাচ্ছি কি পরা দিয়ে পরাহ্ন। আমরা পূর্ব দিয়ে পাচ্ছি কি পূর্বাহ্ন। আর অপর দিয়ে পাচ্ছি অপরাহ্ন।
এখানে দেখা যাচ্ছে যে এই চারটা অংশ প্র, পরা, তারপরে হচ্ছে পূর্ব এবং অপর, এই চারটার পরে যদি অন্য থাকে তাহলে সেই অন্যের যে ন সেটা কি হয়ে যাবে, মূর্ধন্য হয়ে যাবে। তো আমরা দেখলাম প্রাণ্য হচ্ছে, পরাহ্ন হচ্ছে, পূর্বাহ্ন হচ্ছে, অপরাহ্ন হচ্ছে, সবগুলোই হয়ে যাচ্ছে কি দিয়ে, মূর্ধন্য ন দিয়ে। তাহলে আমরা এখন যেগুলো দেখলাম, ট বর্গের পূর্বে মূর্ধন্য হয়, প্র, পরা, পরি, নি, এই চারটি উপসর্গের পর মূর্ধন্য হয়। এরপরে প্র, পরা, পূর্ব, অপর, এগুলোর পর যদি অন্য থাকে তাহলেও কি হয়ে যায়, সেখানে মূর্ধন্য হয়। কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়। স্বভাবতই মানে কি, যে আমরা যে নিয়মগুলোর কথা বললাম বা বলছি, এই নিয়মের মধ্যে নয়, এগুলো তৎসম শব্দে মূর্ধন্য ছিল কোনো নিয়ম ছাড়াই, সেখানে তৎসম শব্দে সেগুলোকে মূর্ধন্য দিয়ে লেখা হয়েছে, বিধায় বাংলাতেও সেগুলো কি মূর্ধন্য ব্যবহৃত হয়। সেই শব্দগুলো তোমরা দেখো স্ক্রিনে আছে। নিপুণ পণ্য আপন কন্য অনুবিনা কণিকা, নিকন গণ মাণিক্যপন পুণ্য ভনিতা মণিকা, লবণ গণিত শোণিত লাবণ্য শানিত, কিঙ্কিনি কণা কঙ্কন ফনা শান বান কণিত, কল্যাণ পানি চিক্কন ফণি গৌণ গণনা অনিমা, মণি ভান ঘুণ বণিক বেনি বাণিজ্য শনিমা, গুণ সন কোণ স্থান সন বিপণী, চাণক্য বাণী বেনু ত্রিনক পিনাক পানিনি। আমরা এখানে যেগুলো দেখছি এই শব্দগুলো কোনো নিয়মের মধ্যে আসছে না। আমরা উপরে যে নিয়মগুলো পড়লাম, যে নিয়মগুলো দেখলাম, সেই নিয়মগুলোর মধ্যে কিন্তু এগুলো পড়ছে না। যেমন আমরা একটা দুইটা শব্দকে ভেঙে দেখি। যেমন পণ্য শব্দটা দেখো, পণ্য শব্দটা আমরা যে নিয়মগুলো পড়লাম, এখানে প যদি থাকে মূর্ধন্য হবে, কিন্তু তার আগে শর্ত আছে রি থাকতে হবে বা র থাকতে হবে বা মূর্ধন্য স থাকতে হবে, কোনোটাই নেই। তারপরে কিন্তু সেখানে কি হয়েছে, মূর্ধন্য হয়েছে। তার মানে এটা কোনো নিয়ম ছাড়াই তৎসম শব্দে এগুলোতে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে, আমরাও সেগুলোতে কি করছি, মূর্ধন্য ব্যবহার করছি। আবার গণিত, আরেকটা শব্দ হচ্ছে গণিত। গণিত শব্দে কোনো নিয়ম ছাড়াই এখানে কি হয়েছে, মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। তো এখানকার আমি যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই সমস্ত শব্দগুলোর কোনো নিয়ম ছাড়াই, তৎসম শব্দের যে নিয়ম সেই নিয়মগুলো ছাড়াই এই সমস্ত শব্দে মূর্ধন্য ব্যবহৃত হয়। হসন্ত উচ্চারণে মূর্ধন্য হয় না, দন্ত না হয়। আমরা নিয়মের মধ্যেও যদি পাই, বিশেষ করে দেখো বৃন্দু একটা তৎসম, এইটা শব্দটা হচ্ছে তৎসম। এখানে যে আমরা যদি একে ভাঙি তাহলে কি কি পাবো আমরা একটু দেখি। আমরা পাচ্ছি কি, এখানে ব পাচ্ছি, রি কাপ পাচ্ছি, তারপরে পাচ্ছি কি ন, তারপরে পাচ্ছি দ। শর্ত অনুযায়ী রি এর পরে মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু যেহেতু হসন্ত উচ্চারিত হচ্ছে, যুক্ত আছে, এই নটা হসন্ত উচ্চারিত হচ্ছে, এই কারণে এইটা মূর্ধন্য হচ্ছে না, এটা কি হয়ে যাচ্ছে, দন্ত না হয়ে যাচ্ছে। একইভাবে আমরা পাবো কি গ্রন্থ, বন্ধন, রন্ধন, অর্থাৎ এই সমস্ত জায়গায় আমরা যদি দেখি খেয়াল করে যে যেটা নক্তবিধানের নিয়ম, সেই নিয়ম অনুযায়ী শর্ত অনুযায়ী এখানে মূর্ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এই উচ্চারণটা হসন্ত হচ্ছে, হসন্ত হওয়ার কারণেই সেখানে মূর্ধন্য ব্যবহৃত হচ্ছে না, ব্যবহৃত হচ্ছে দন্ত ন। এরপরে আরেকটা নিয়ম হচ্ছে ক্রিয়াপদে মূর্ধন্য হয় না, সবসময় দন্ত না হয়। এটা কোনো শর্ত ছাড়াই এখানে কোনো নিয়ম প্রযোজ্য হবে না, যেভাবে আছে ঠিক সেভাবেই, অর্থাৎ যত ধরনের ক্রিয়াপদ আছে সেখানে কোনো নিয়ম প্রযোজ্য হবে না, সেখানে সবসময় দন্ত ন ব্যবহৃত হবে। তাহলে আমরা যে নিয়মগুলা দেখলাম সেগুলো যদি আমরা একটু একটু করে রিভিশনে যাই, তাহলে দেখব যে
এক নম্বর নিয়ম আমি বলেছিলাম রি র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়। রি র মূর্ধন্য স এর পরে যদি স্বরবর্ণ ক বর্গ প বর্গ বা অন্তস্থ চ ব হ থাকে তাহলে এরপরও মূর্ধন্য হয়। আমি 3 নম্বর নিয়ম তোমাদের বলেছিলাম ট বর্গের পূর্বে মূর্ধন্য হয়। এরপরে প্র পরা পরি নির এই 4টি উপসর্গের পর সাধারণত মূর্ধন্য হয়। প্র পরা পূর্ব অপর এগুলো যদি থাকে এবং এদের পরে যদি অন্য থাকে তাহলেও মূর্ধন্য হয়। এরপরে হচ্ছে যে কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়, স্বভাবত অর্থাৎ এটা নিয়মের মধ্যে আসেনি, তারপরেও কি হয়েছে এখানে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। এরপরে বলেছিলাম হসন্ত উচ্চারণে মূর্ধন্য হয় না। আর সর্বশেষ বলছি ক্রিয়াপদে সবসময় দন্ত না হয়, কখনোই মূর্ধন্য সেখানে ব্যবহৃত হয় না। তো আমরা এই নিয়মগুলো আরেকটু ভালো করে দেখব। যদি তোমাদের সমস্যা থাকে তাহলে সেগুলো যে কোনো ভাবে জানাবা, এগুলোর আরো বিস্তারিত ভাবে তোমাকে বোঝানোর ব্যবস্থা করা হবে। এরপরে আসি সত্য বিধান। সত্য মানে কি? সত্য হচ্ছে মূর্ধন্য স আমরা একটা ব্যবধান দিয়ে দিয়েছি কি সেখানে তয়ে বফলা সত্য অর্থাৎ মূর্ধন্য স ব্যবহারের নিয়ম বিধান, অর্থাৎ এই 3টা স এর আমরা এর আগে বারবার আলোচনা করেছি। তালব্য স, দন্ত স আর একটা হচ্ছে মূর্ধন্য স। এই 3টা স এর মধ্যে তৎসম শব্দে 3টা সই ব্যবহৃত হবে। কোথায় দন্ত স হবে, কোথায় তালব্য স হবে, কোথায় মূর্ধন্য স হবে, এর নানান ধরনের নিয়ম কানুন আছে। অতএব আমাদের দন্ত স এবং তালব্য স নিয়ে জটিলতা নেই, কারণ যেহেতু অতৎসম শব্দে ব্যবহৃত হয় না। তৎসম শব্দে কেবলমাত্র মূর্ধন্য স ব্যবহৃত হয়, কিন্তু কোথায় ব্যবহৃত হবে এর জন্য নির্দিষ্ট বিধি বিধান আছে। তো তৎসম শব্দে মূর্ধন্য স ব্যবহারের যে নিয়মগুলো, সেই নিয়মগুলোকেই বলা হয় সত্য বিধান। যে বিধান বা নিয়মানুসারে তৎসম শব্দে মূর্ধন্য স ব্যবহৃত হয় তাকে সত্য বিধান বলে। তাহলে সব জায়গায় মূর্ধন্য স ব্যবহৃত হতে পারবে না। ব্যবহৃত হবে কি নির্ধারিত জায়গায় নির্দিষ্ট নিয়মের পরে আমরা যদি সেই নিয়মের মধ্যে পাই তাহলে মূর্ধন্য স ব্যবহৃত হবে, না হলে তার বিকল্পে সেখানে দন্ত স অথবা তালব্য স ব্যবহৃত হবে। তাহলে নির্দ্বিধায় আমরা সব জায়গায় সর্বক্ষেত্রে মূর্ধন্য স ব্যবহার করতে পারবো না। আর মূর্ধন্য স তো অতৎসম শব্দের ব্যবহারের কোনো সুযোগই নেই। তাহলে তৎসম শব্দের যেখানে মূর্ধন্য স ব্যবহৃত হবে তার জন্য বিধি বা নিয়ম বা বিধান নির্ধারিত আছে। সেই বিধানগুলোকে, সেই নিয়মগুলোকেই বলা হয় সত্য বিধান। তো আমরা সত্য বিধানের নিয়মগুলো জানব। প্রথম নিয়ম, ট ও ঠ এর আগে সাধারণত মূর্ধন্য স হয়। ট ও ঠ, ট ঠ অর্থাৎ ট বর্গীয় ধ্বনি। এই ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য স হবে। কেন হবে এটা একটু বিশ্লেষণ করলে ভিন্ন প্রসঙ্গে গিয়ে বুঝতে পারবা। ট হচ্ছে কোন ধ্বনি? এটাকে বলা হয় মূর্ধন্য ধ্বনি। এই যে মূর্ধন্য ধ্বনি, নিয়মটা হচ্ছে যে সব সময় একই ধরনের ধ্বনি যুক্ত হবে। যেমন চ কে বলা হচ্ছে তালব্য ধ্বনি, চ হচ্ছে কি তালব্য ধ্বনি। ট এর সাথে সবসময় যদি ধ্বনি যুক্ত হয়, একাধিক ধ্বনি যেগুলো আছে, তাহলে তার সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ সেটাই তার সাথে যুক্ত হবে। যেমন মূর্ধন্য ধ্বনি হচ্ছে ট, আর স এর মধ্যে মূর্ধন্য হচ্ছে কোনটা? এটা। তাহলে ট এর সাথে কি হবে? এই মূর্ধন্য সই যুক্ত হবে। কেন যুক্ত হবে? ট উচ্চারিত হচ্ছে মূর্ধা থেকে, এই স উচ্চারিত হচ্ছে মূর্ধা থেকে, আর দন্ত স উচ্চারিত হচ্ছে দাঁত থেকে। এখন যদি ট এর সাথে আমরা দন্ত স লাগাই, এই দুইটা ধ্বনিকে একসাথে একই প্রয়াসে এক জায়গা থেকে উচ্চারণ করতে হবে। এই দাঁত এবং মূর্ধা এই দুইটাকে একসাথে উচ্চারণ করা খুব কষ্টকর। এই কারণে কি করা হয়েছে, যেহেতু এটাও মূর্ধা এবং এগুলো যুক্ত ভাবে আছে,
বিধায় এখানে কি হবে, এটা একই জাতীয় ধ্বনি, একই উচ্চারণ স্থানের ধ্বনি কি হবে, একত্রিত হবে। আবার এটাকে বলা হচ্ছে তালব্য ধ্বনি। এই তালব্য ধ্বনির সাথে আমরা কি করতে হবে, তালব্য যুক্ত করতে হবে। কেন করতে হবে, দেখো এখানে যদি আমরা মূর্ধার একটা ধ্বনি দিই আর একটা তালুর ধ্বনি দিই, তাহলে কিন্তু উচ্চারণে আমাদের জটিলতার সৃষ্টি হবে। তো আমরা শব্দগুলো বিশ্লেষণ করে বা শব্দের আকৃতিগুলো যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখব যে চ বর্গীয় ধ্বনির সাথে সব সময় তালব্য যুক্ত হয়। এখানে দন্ত স বা মূর্ধন্য স কখনো যুক্ত তোমরা দেখবে না, চ বর্গের সাথে সব সময় তালব্য স যুক্ত হচ্ছে। আবার ট বর্গীয় ধ্বনির সাথে সব সময় কি হচ্ছে, মূর্ধন্য স যুক্ত হচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, এই ধ্বনিগুলো একটা বিশ্লেষণ আছে, ব্যাখ্যা তো আছেই। আবার দন্তধ্বনি হচ্ছে কি, ত থ দ ধ, আমরা ত বর্গীয় ধ্বনিগুলোকে দন্তধ্বনি বলছি। এই যে দন্তধ্বনি, এর সাথে দেখো যখনই কোনো স যুক্ত হবে তখন সেটা কিন্তু দন্ত স হবে। কেন হবে, এই দাঁতটা, এই সটা উচ্চারিত হচ্ছে দাঁত থেকে। তো এইরকম ভাবে আমরা যে শুধুমাত্র নিয়মের মধ্যে পাচ্ছি তা না, ব্যবহারিক ভাবেও দেখছি যে এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, যে যেই বর্গের ধ্বনি সেই বর্গের ধ্বনির সাথে সেই স্থান থেকে উচ্চারিত স যদি যুক্ত করা হয়, তাহলে উচ্চারণটা প্রয়াস সহজ হয়, সুবিধা হয়, ভালো হয়। তো সেই কারণে ট বর্গীয় যেহেতু ট ঠ, এর আগে আমরা কি করতে হবে, মূর্ধন্য স ধ্বনিকে ব্যবহার করতে হবে। আমরা 2 নম্বর নিয়মে যাচ্ছি। রি বা রিকারের পর মূর্ধন্য স হয়। রি বা রিকার, আমরা রিটা হচ্ছে পূর্ণবর্ণ আর রিকার হচ্ছে তার সংক্ষিপ্ত রূপ। এই দুইটার যে কোনোটাই যদি থাকে তাহলে কি হয়ে যাবে, তারপরে মূর্ধন্য স হয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে শব্দটা হতে হবে তৎসম। যদি তৎসম শব্দ হয় তাহলে হবে, না হলে হবে না। আমরা উদাহরণ দিই কি, ঋষি, ঋষি। আরেকটা যদি আমরা দিই তাহলে দুইটা শব্দ নিই, আরেকটা হচ্ছে বর্ষা। আমরা এখানে দেখি, তোমাদের মনে হতে পারে রি এর পরে হ্রস্ব ইকার আছে, তারপরে হয় কিভাবে। আসলে সবসময় কার চিহ্নগুলো শব্দের শেষে বসে। আমরা ঋষিকে যদি ভাঙি তাহলে কি পাবো, রি পাবো, মূর্ধন্য স পাবো, যোগ ইকার পাবো। তাহলে এখানে রি আছে, আমরা সরাসরি সেখানে পেয়ে গেছি মূর্ধন্য স। আবার বর্ষাকে যদি ভাঙি তাহলে কি পাবো, ব পাবো, র পাবো, তারপরে আমরা রি, র, এরপরে আমরা কি পেয়ে যাচ্ছি, মূর্ধন্য স পেয়ে যাচ্ছি। তো যাই হোক, আমরা বর্ষার চাইতে আমরা যদি বৃষ্টি শব্দটায় যাই তাহলে বেশি এটা ক্লিয়ার হবে। বর্ষাটা র এর পর, আমি রি এর পর বলছিলাম। বৃষ্টিকে যদি ভাঙি তাহলে ব পাচ্ছি, যোগ আমরা রিকার পাচ্ছি, এরপরে পাচ্ছি মূর্ধন্য স, যোগ এর সাথে ট আছে, যোগ হ্রস্বই। তাহলে আমরা রিকার পাচ্ছি, তারপরে মূর্ধন্য স হয়ে যাচ্ছে। এরকম ভাবে আমরা সৃষ্টি পাচ্ছি, এই সমস্ত শব্দগুলোকে আমরা পাচ্ছি। তাহলে রি যদি সরাসরি থাকে অথবা কার আকারে থাকে, যে কোনো ভাবেই থাক, তারপরে যে স আসবে সেই সটা হয়ে যাবে মূর্ধন্য স। আমরা 3 নম্বর নিয়মে যাই। 3 নম্বর নিয়মে বলছে অ আ ছাড়া অন্য স্বরধ্বনি, অর্থাৎ অ আ। আমরা জানি যে স্বরধ্বনিগুলো আছে সেই স্বরধ্বনিগুলো ছাড়া, মানে অ আ ছাড়া, সেটা হ্রস্বই, দীর্ঘই, তারপরে হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও, অর্থাৎ এগুলো যে কোনোটাই যদি থাকে এবং ক এবং র এর পরে বিভক্তি বা প্রত্যয়ের দন্ত স মূর্ধন্য স হয়, সেটা বিভক্তিও হতে পারে, আবার সেটা প্রত্যয়েরও হতে পারে। যদি সেই রকম হয় তাহলে সেটা কি হবে, মূর্ধন্য স হবে। তাহলে আমরা কয়টা নিয়ম পাচ্ছি, 3টা। ট ও ঠ এর আগে সাধারণত মূর্ধন্য স হয়, রি বা রিকারের পরে মূর্ধন্য স হয়, অ আ ছাড়া অন্য স্বরবর্ণ এবং ক এবং র এর পর বিভক্তি বা প্রত্যয়ের দন্ত স মূর্ধন্য স হয়। আমরা 4 নম্বর নিয়মে যাব। এই নিয়মটা তোমরা একটু খেয়াল করে দেখো, অনেক বড় কিন্তু এটা মনে থাকা সহজ। এটা একটু বিশ্লেষণ করলে বোঝাটা সহজ হবে। ইকারান্ত বা উকারান্ত, অর্থাৎ ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পর সাধারণত মূর্ধন্য স হয়।
আমরা ইকারান্ত উপসর্গ দেখছি কোনগুলা? অতি দেখছি, অধি, অপি, অভি, নি, পরি, প্রতি, পি। এগুলো হচ্ছে ইকারান্ত, অর্থাৎ এদের শেষে কি আছে? ইকার আছে। তো উপসর্গ যদি ইকারান্ত হয় অথবা উকারান্ত, উকারান্ত আছে কি? অনু আছে, সু আছে। তো এগুলোর কথা বলা হচ্ছে যে যদি ইকারান্ত এবং উকারান্ত উপসর্গ থাকে, তারপরে যদি যে শব্দটা বসবে, এই উপসর্গগুলো যে শব্দের সাথে বসবে, সেই শব্দটা যদি দন্ত স দিয়ে হয়, তাহলে মূল শব্দের দন্ত স মূর্ধন্য স হয়ে যাবে। যেমন পরিষদ, প্রতিষ্ঠান, অনুষঙ্গ, অনুষ্ঠান, সুষম। আমরা যদি একটু এগুলোকে ভেঙে দেখি তাহলে আরো সুবিধা হবে। আমরা বোর্ডে একটু লিখে এবং স্লাইডে দুই জায়গায় খেয়াল করে বিষয়টাকে স্পষ্ট করি। যেমন দেখো, অভিষেক, আমাদের একটা উপসর্গ হচ্ছে কি? অভি। অভি উপসর্গ আছে। অভি উপসর্গটা এটা যদি সে শব্দের সাথে যুক্ত হয়, তাহলে এই দন্ত স্বটা কি হবে? পরিবর্তন হয়ে যাবে মূর্ধন্য স। এই প্রভাবটা হচ্ছে কার? এই ইকারান্ত উপসর্গের কারণে। এরপরে আমরা দেখি একটা পাচ্ছি কি? পরিষদ। পরি হচ্ছে উপসর্গ, এর সাথে সদ হচ্ছে মূল শব্দ। সদ যে মূল শব্দ, তেমনি দেখো আমরা পাচ্ছি কি? সভাসদ। এরপরে পাচ্ছি কি? সংসদ। আমরা আরো শব্দ নিলাম। সভা বসলে কিন্তু সদ দন্ত স দিয়ে থেকে যাচ্ছে। সংযোগ সদ, সংসদ, সেখানে সম বসলেও কি থেকে যাচ্ছে? সদ থেকে যাচ্ছে। কিন্তু যখন আমি পরিষদ বসাচ্ছি, তখন সে কিন্তু এখানে মূর্ধন্য স হয়ে যাচ্ছে, কিন্তু সভাসদে বা সংসদে দন্ত স থেকে যাচ্ছে। এর কারণটা হচ্ছে কি? যে ওগুলোতে কোনো উপসর্গ, ইকারান্ত উপসর্গ বসেনি, কিন্তু এখানে ইকারান্ত উপসর্গ বসেছে, বিধায় এটা কি হয়ে গেছে? মূর্ধন্য স হয়ে গেছে। আমরা আরেকটা নিই, সেটা হচ্ছে কি? প্রতি। প্রতি উপসর্গ। প্রতি উপসর্গ দিয়ে যদি আমরা শব্দ তৈরি করি, যেমন একটা শব্দ নিলাম স্থান। স্থান নিলাম, স্থানটা কি দিয়ে? দন্ত স দিয়ে। এটা দিয়ে আমরা দুইটা শব্দ লিখি, যেমন প্রস্থান। আমরা পাচ্ছি কি? মহাস্থান। এই শব্দগুলো কি হচ্ছে? দন্ত শয়ে থয়ে থাকছে, দন্ত শয়ে থয়ে যুক্তই থেকে যাচ্ছে। কিন্তু যখন আমি এর সাথে প্রতি যোগ স্থান করব, প্রতি যোগ স্থান, তখন কিন্তু এই দন্ত সাটা আর থাকবে না, সেটা কি হয়ে যাবে? প্রতিষ্ঠান হয়ে যাবে। কারণটা কি? যে এখানে যেহেতু ইকারান্ত একটা উপসর্গ বসেছে, ইকারান্ত উপসর্গ বসার কারণে সেখানকার দন্ত সটা মূর্ধন্য সতে পরিবর্তন হয়ে গেছে। এ কারণে সেখানে আর দন্ত স থাকবে না, সেখানে ব্যবহৃত হবে কি? মূর্ধন্য স। আমরা আবার পরেরটা যাব, পরের অংশে যাব। সেটা হচ্ছে আমরা অভি পেলাম, পরি পেলাম, প্রতি পেয়েছি। আমরা নিচের আসি, একটা আছে কি? অনু। অনু আছে, একটা উকারান্ত, আর একটা আছে সু। আমরা এই দুইটা দিয়ে কতগুলো উদাহরণ দেখি। যেমন অনু যোগ স্থান সমান হচ্ছে অনুষ্ঠান। অথবা আমরা একটা শব্দ নিই কি? সঙ্গ। এই সঙ্গের সাথে যদি আমরা প্র বসাই, তাহলে কি হচ্ছে? প্রসঙ্গ। আমরা যদি আ বসাই, তাহলে কি হচ্ছে? আসঙ্গ। কিন্তু যদি আমরা অনু বসাই, তাহলে সেখানে হয়ে যাবে কি? মূর্ধন্য স। কেন এখানে মূর্ধন্য স হচ্ছে? হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরাকে বলা হলো যে ইকারান্ত বা উকারান্ত উপসর্গের পর যে স, সেই সটা মূর্ধন্য স হয়ে যায়। তো সেই নিয়মের প্রেক্ষিতে এটা যেহেতু প্রটা উপসর্গ, কিন্তু ইকারান্ত অথবা উকারান্ত নয়, আটাও হচ্ছে উপসর্গ, কিন্তু এটা ইকারান্ত বা উকারান্ত নয়। এই ইকারান্ত বা উকারান্ত না হওয়ার কারণে এখানে দন্ত সটা বজায় থেকেছে, কিন্তু অনুটা যেহেতু উকারান্ত উপসর্গ, তাই সেই দন্ত সটা আর বজায় থাকেনি, সেটা কি হয়ে গেছে? মূর্ধন্য স হয়ে গেছে।
তো আমরা ওইরকম আরেকটা শব্দ নিই সুয়ের জন্য, যেমন কি সম। সম একটা শব্দ, সম শব্দের সাথে যদি আমরা অ বসাই তাহলে কি হবে? অসম হয়ে যাবে। এখানে দন্তস্বয়ের পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? যে অ উপসর্গ, কিন্তু অটা ইকারান্ত বা উকারান্ত উপসর্গ নয়, না হওয়ার কারণে এখানে দন্তস্বটা পরিবর্তন হচ্ছে না। কিন্তু যদি আমরা সু বসাই, সু হচ্ছে কি একটা উপসর্গ, তখন সেটা সুসম হয়ে যাবে। কেন হবে? এটা হচ্ছে উকারান্ত উপসর্গ। অথবা যদি আমরা বিষম বলি, তাও এটা কি হয়ে যাবে? মূর্ধন্য স হয়ে যাবে, কারণ বিটা হচ্ছে ইকারান্ত উপসর্গ। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ইকারান্ত বা উকারান্ত উপসর্গের পরে যদি দন্তস থাকে তাহলে সেই দন্তসটা মূর্ধন্য সতে পরিবর্তিত হবে, অন্য কোনো জায়গায় পরিবর্তিত হবে না, পরিবর্তন হবে না। এরপরে আসি নি, দু, বহি, আবি, চতু ইত্যাদি শব্দের পর ক, খ, প, ফ এগুলো যদি থাকে তাহলে বিসর্গ স্থানে মূর্ধন্য স হয়। অর্থাৎ নি, দু, বহি, আবি, চতু এগুলোর পরে, অর্থাৎ আমরা যদি সন্ধি করতে চাই তাহলে দেখব কি যোগ চিহ্ন। যোগ চিহ্নের পরের অংশটা ক হতে পারে, খ হতে পারে, প হতে পারে, হ হতে পারে। যদি এগুলো থাকে আর আগে যদি কি থাকে? বিসর্গ থাকে, অর্থাৎ এখানে আছে বিসর্গ, বিসর্গটা যেমন তেমন না, সেটা নি, দু, বহি, আবি, চতু, তাহলে কি হয়ে যাবে? এই বিসর্গ স্থানে মূর্ধন্য স হয়ে যাবে। যেমন নিষ্কর, দুষ্কার, নিষ্পাপ, নিষ্ফল, বহিষ্কার, আবিষ্কার, চতুষ্পদ ইত্যাদি। অর্থাৎ এখানে নি বসছে, দু বসছে, আবার নি বসছে, আবার নি বসছে, নিষ্ফলে নি যোগ ফল সমান নিষ্ফল। বহি যোগ কার সমান হচ্ছে বহিষ্কার। বহির পরে বিসর্গ আছে এবং পরে যেহেতু ক আছে তাই সেখানে মূর্ধন্য স হয়ে গেছে। আবি যোগ কার সমান হচ্ছে আবিষ্কার। চতুঃ যোগ পদ সমান হচ্ছে চতুষ্পদ। তাহলে আমরা যেগুলো দেখলাম সেগুলো আমরা দেখছি, আর একটু দেখার পরে আমরা আবার রিভিশনে যাব। খাঁটি বাংলা শব্দ, দেশি বিদেশি শব্দ এবং মিশ্র শব্দে কখনোই মূর্ধন্য স হয় না। তাহলে এটা তো আমরা জানি যে মূর্ধন্য স শুধুমাত্র তৎসমের শব্দে ব্যবহৃত হয়। তাই বাংলা শব্দ হোক, দেশি বিদেশি বা মিশ্র যেমন শব্দই হোক, সেখানে সবসময় কি হবে? দন্তস বা তালব্য স হবে। আর সাত প্রত্যয় থাকলে মূর্ধন্য স হয় না, দন্তস হয়। যদি সাত প্রত্যয় থাকে তার আগে যাই থাকুক শর্ত, তাও সেখানে কখনোই মূর্ধন্য স হবে না, দন্তস হয়ে যাবে। ভূমিস্বাদ, অগ্নিস্বাদ, ধূলিস্বাদ ইত্যাদি। আর কতগুলো শব্দের স্বভাবতই মূর্ধন্য স হয়, যেমন আমরা পড়েছিলাম নত্যবিধানে, তেমনি এখানেও সেই জিনিসটা আবার ঘটছে যে কতগুলো শব্দের স্বভাবতই মূর্ধন্য স হয়। যেমন বিষয়, এখানে কোনো কারণই নেই। ভাষা, স্বর, আষাঢ়, ষোড়শ, কোষিত, পাষাণ, আভাস, বাষ্প, মুশিক, পৌষ, পুষ্প, এই যে শব্দগুলো, এগুলো নত্যবিধানের কোনো নিয়ম নেই। নিয়ম না থাকার কারণেও এই সমস্ত শব্দগুলোতে মূর্ধন্য স হয়েছে। যেহেতু এই কারণে হয়েছে তাই এগুলোকে বলা হচ্ছে স্বভাবতই মূর্ধন্য স, অর্থাৎ তৎসম শব্দে এগুলো মূর্ধন্য স দিয়ে লেখা হয়েছে, আমরাও সেগুলোকে মূর্ধন্য স দিয়ে লিখব। তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা যে নিয়মগুলো এতক্ষণ পড়লাম সেগুলো হচ্ছে এক, ট ঠ এর আগে সাধারণত মূর্ধন্য স হয়। 2 নম্বর নিয়ম, রি বা রি কারের পরে মূর্ধন্য স হয়। 3 নম্বর, অ আ ছাড়া অন্য স্বরবর্ণ এবং ক এবং র এর পরে বিভক্তি বা প্রত্যয়ের দন্ত স মূর্ধন্য স হয়। তারপরে ইকারান্ত বা উকারান্ত উপসর্গের পরে যদি দন্ত স থাকে তাহলে সেই দন্ত স মূর্ধন্য স হয়। দি, দু, বহি, আবি, চতু ইত্যাদি উপসর্গের পরে যদি ক খ বা প খ থাকে তাহলে বিসর্গ স্থানে মূর্ধন্য স হয়। খাঁটি বাংলা শব্দ, দেশি বিদেশি বা মিশ্র শব্দে কখনোই মূর্ধন্য স হবে না। সাত প্রত্যয় থাকলে মূর্ধন্য স হয় না, সেখানে কি হয়? দন্ত স হয়। আর
সবশেষ আমরা যেটা পড়লাম, কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য স হয়, অর্থাৎ তৎসম শব্দে মূর্ধন্য স ছিল, এখনো সেখানে মূর্ধন্য স ব্যবহৃত হয়। এরপরে আমরা আলোচনায় যাব কিছু প্রচলিত ভুল বানানে, যে শব্দগুলো নিয়ে কমেন্টে বা অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছে যে এই শব্দগুলোর বানান কি হতে পারে, অথবা যেই বানানটা প্রচলিত আছে সেটা কি ভুল, অথবা যেটা প্রচলন ছিল সেটা কি ভুল ছিল। তো আমরা কিছু কিছু সেইরকম বানানের একটু আলোচনা করব। প্রথম বানান হচ্ছে যে আমরা সহকারীতে দীর্ঘইকার লিখছি কিন্তু সরকারিতে হ্রস্বইকার লিখছি। কেন লিখছি, এটার কারণটা কি? তো এগুলো এমনি এমনি কিন্তু লেখা হচ্ছে না। এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ারটা হবে কিভাবে, আমি একটু দেখাই যে ব্যক্তির ক্ষেত্রে শব্দের শেষে যদি আরি থাকে, আরিটা হচ্ছে শেষে থাকবে এবং সেটা যদি ব্যক্তির ক্ষেত্রে হয় তাহলে সেখানে সব সময় কি হবে, দীর্ঘই হবে। যেমন সহকারী, আবেদনকারী, কর্মচারী, আমরা বলি কি সহকারী অধ্যাপক, সহকারী কমিশনার। তো আমরা এইরকম যত ব্যক্তির ক্ষেত্রে আরি যুক্ত আর রয়ে হ্রস্বইকার বা আর রয়ে দীর্ঘইকার যাই হোক, যত আরি পাবো সেই সমস্ত শব্দগুলোতে সব সময় কি হবে, দীর্ঘইকার হবে। আর যদি ব্যক্তি ছাড়া অন্য হয়, সেটা প্রতিষ্ঠান হতে পারে, কোনো দ্রব্য হতে পারে, তাহলে সেখানে হ্রস্বইকার হবে, আরি হবে। যেমন সরকারি, দরকারি, রকমারি, এই যে শব্দগুলো পাচ্ছি, অর্থাৎ আরিটা যদি ব্যক্তির ক্ষেত্রে হয়, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে সেখানে দীর্ঘইকার হবে। আর যদি ব্যক্তি ছাড়া অন্যান্য ক্ষেত্র হয় তাহলে সেখানে হ্রস্বইকার হবে। এই কারণে সহকারী বানানে দীর্ঘইকার কিন্তু সরকারি বানানে হচ্ছে হ্রস্বইকার। আমরা এই জিনিসটা নিয়েও খুব কনফিউশনে থাকে যে সরকারি বানান হ্রস্বইকার নাকি দীর্ঘইকার, কোনটা ঠিক? এই বানানটা সাধারণভাবে ঠিক। আমরা যদি লিখতে যাই সরকারি বানান হ্রস্বইকার দিয়েই লিখতে হবে, তাহলে কি সরকারি বানান ভুল? কিছু কিছু জায়গায় ঠিক। কখন ঠিক আমরা সেটা একটু দেখি। উদাহরণটা আমরা দেখি। আমরা লিখলাম কি রাজশাহী গভর্নমেন্ট কলেজ, আমরা ইংরেজি একটা সেন্টেন্স নিয়েছি, লিখেছি রাজশাহী গভর্নমেন্ট কলেজ। এর অর্থ যদি আমরা করি রাজশাহী সরকারি কলেজ, তাহলে এই সরকারি বানানকে হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। কারণ এটাকে কি করছি, আমরা অনুবাদ করছি। যখন বিদেশি শব্দের অনুবাদ করব তখন সেখানে দীর্ঘইকার ব্যবহারের কোনো সুযোগ নাই। কারণ বিদেশি শব্দ বা তার থেকে অনুদিত শব্দে কখনোই দীর্ঘই ব্যবহৃত হবে না। তাহলে যখন আমি গভর্নমেন্ট কলেজ বলবো, তখন যদি বলি সরকারি কলেজ তার অনুবাদ, তাহলে আমাকে কি করতে হবে, হ্রস্বইকার লিখতে হবে। কিন্তু যদি আমি বাংলায় বলি সরকারি কলেজ দীর্ঘইকার দিয়ে, তাহলে ইংরেজিতেও আমাকে লিখতে হবে রাজশাহী সরকারি কলেজ, সেখানে গভর্নমেন্ট লেখার কোনো সুযোগ নাই। কেন? যে বাংলা একাডেমি যে বানান পুস্তিকা আছে সেখানে একটা নিয়ম আছে যে এই বানানের নিয়ম ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই সরকারি বানানটা যখন কলেজ প্রতিষ্ঠিত হবে তখন যদি দীর্ঘইকার দিয়ে লেখা থাকে এবং তার ইংরেজিটা যদি এইভাবেই লেখা থাকে, তাহলে এই সরকারিটা প্রযোজ্য হবে। যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এই ক্ষেত্রে তারা সোনালী ব্যাংক কিন্তু ইংরেজিতেও সোনালী ব্যাংক লিখছে, সেখানে গোল্ডেন ব্যাংক কিন্তু লিখছে না। এই কারণেই সেখানে সোনালী দীর্ঘইকার দিয়ে প্রযোজ্য, সেটা প্রতিষ্ঠান এবং তার বানানটা সেখানে সেভাবেই প্রযোজ্য হয়েছে। সরকারি কলেজের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে যদি এই বানানটাকে আমরা ইংরেজিতেও সরকারি রাখি তাহলে। কিন্তু যদি গভর্নমেন্টকে আমরা বাংলা করি তাহলে সেখানে দীর্ঘইকার লেখার কোনো সুযোগ নাই। এরপরে আসে না নি, শব্দের সাথে বসবে নাকি আলাদা বসবে, এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে। করি না, আমরা লিখি করি না, কিন্তু এর সাথে সাথে অনেকে করি নি লেখে। এই দুইটা জায়গায় একটা কনফিউশন থাকে আমাদের। তো আসলে এখানে কি হবে, এখানে
বাস্তবতা হচ্ছে যে না যেহেতু একটা আলাদা অর্থবোধক শব্দ, ইংরেজি নো অথবা নট বোঝাতেই কিন্তু আমরা না ব্যবহার করি, যেহেতু আলাদা একটা শব্দ তাই সে আলাদাই বসবে। এই কারণে আমরা করি না, বলি না, দেখি না, যাই না, শুনি না, এখানে নাকে সবসময় কি করব, আলাদা করেই রাখবো, এটাকে একসাথে করব না, যেহেতু এটা আলাদা অর্থবোধক শব্দ। কিন্তু নি আলাদা অর্থবোধক হিসাবে ব্যবহৃত হচ্ছে না, নিটা সবসময় কি হচ্ছে, না বোধকটা হচ্ছে যখন আমরা কারো সাথে যুক্ত করছি। যদি আমি বলি যে নি, তাহলে কিন্তু কোনো অর্থ পাচ্ছি না, কিন্তু যদি বলি করিনি, দেখিনি, বলিনি, যাইনি, অর্থাৎ এই নিটা যতক্ষণ পর্যন্ত এই শব্দগুলোর সাথে না বসছে ততক্ষণ সে অর্থ প্রকাশ করছে না। কিন্তু না যদি আমি একবারে এমনি উচ্চারণ করি তাহলেও সে কিন্তু অর্থ প্রকাশ করছে, বুঝতে পারছে যে এর অর্থ না। তাই না আলাদা ব্যবহৃত হবে, কিন্তু নি যেহেতু আলাদা অর্থ প্রকাশ করতে পারছে না তাই নিটা কি হবে, একত্রে একসাথে ব্যবহৃত হবে। আমরা আরো কিছু দেখি। পুরস্কার, পরিষ্কার, কোনটা হবে, নাকি দুইটাই হবে? দুইটাই হবে। পুরস্কার বানান দন্ত স দিয়ে হচ্ছে, আর পরিষ্কার বানান, আবিষ্কার বানান মূর্ধন্য স হচ্ছে। কারণটা কি? এর কারণটা আমরা কিন্তু আগে পড়লাম। এখানে নিয়মগুলো আমরা একটু দেখি। ক, খ, প, খ আমরা শব্দবিধানের নিয়মে কিন্তু দেখলাম, এদের আগে যদি রস্বই বিসর্গ থাকে, রস্য বিসর্গ থাকে, অর্থাৎ সন্ধি হচ্ছে, সন্ধির যোগ চিহ্নের পরে ক থাকে বা খ থাকে বা প অথবা ফ থাকে যদি, এবং তাদের আগে যদি রস্বই বিসর্গ বা রস্য বিসর্গ থাকে, তাহলে বিসর্গের স্থানে কি হবে, মূর্ধন্য স হবে, বাকি জায়গাগুলোতে দন্ত স হবে। যেমন আবিহ যোগ কার, এখানে কি আছে, আবিহকে যদি আমরা ভাঙি তাহলে পাবো কি, আ যোগ ব যোগ রস্বই যোগ বিসর্গ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ই বিসর্গ পাচ্ছি, তাই এখানে কি হয়ে যাচ্ছে, মূর্ধন্য স, বিসর্গটা মূর্ধন্যর সাথে পরিণত হয়ে যাচ্ছে। পরিষ্কারও তাই, যেহেতু রয়ের সাথে রস্বইকার আছে এবং বিসর্গ আছে, তাই এই বিসর্গটা কি হচ্ছে, মূর্ধন্যর সাথে পরিণত হচ্ছে। অর্থাৎ বিসর্গ সাধিত সন্ধিতে বিসর্গটা শয়ে পরিণত হবে, সেটা কখনো দন্ত স হবে, কখনো মূর্ধন্য স হবে। যদি আমরা ওই যোগ চিহ্নের পরে ক, খ, প, ফ পাই, তাহলে যদি রস্বই বিসর্গ অথবা রস্য বিসর্গ থাকে তাহলে মূর্ধন্য স হয়ে যাবে। আর যদি না থাকে, রস্বই বিসর্গ বা অন্য থাকে, তাহলে অন্যটা হবে, সেটা আমি পরে আলোচনা করছি। ওই একইভাবে গঠিত হয়েছে দুষ্কর, দুঃ যোগ কর, নিহ যোগ প্রিয়, আয়ুঃ যোগ কাল, চতুঃ যোগ কোণ। একই কারণে এই সমস্ত শব্দগুলোতে মূর্ধন্য স হচ্ছে। তাহলে আমরা মূর্ধন্য স কোথায় পাচ্ছি? আমরা যদি এটাকে অন্যভাবে নিই, আকারান্ত বা নাকি ইকারান্ত বা উকারান্ত উপসর্গ পরে মূর্ধন্য স হয়, সেই কথাটাও আমরা এখানে প্রযোজ্য দেখতে পাই। এরপরে আরেকটা অংশ পাচ্ছি আমরা, যে দন্ত স কোথায় হবে, যদি আগে অবিসর্গ বা আবিসর্গ থাকে, অর্থাৎ এই আবিসর্গ, অয়ের সাথে যে বিসর্গটা আছে, এই বিসর্গটা কি হবে, দন্ত স হয়ে যাবে। কখন হয়ে যাবে, যদি অয়ের সাথে থাকে। এখানে তিরহ যোগ কার, তিরস্কার, পুরহ যোগ কার, পুরস্কার, ভাহ যোগ কর, ভাস্কর। এখানে যেহেতু ই বা উ উপসর্গ নেই, বিধায় এখানে কি হয়ে যাচ্ছে, বা দন্ত স হয়ে যাচ্ছে। তাহলে পরিষ্কার এবং পুরস্কার বানানের তফাৎটা আমরা নিশ্চয় বুঝতে পারলাম। খুব প্রচলিত একটা বিষয়, কি কি ব্যবহৃত হবে, দুইটাই ব্যবহৃত হবে, কিন্তু ব্যবহারের ক্ষেত্রটা হচ্ছে আলাদা। আমরা দুইটা অংশ দেখি। তুমি কি খাবে, তুমি কি খাবে, সে কি গান গায়, সে কি গান গায়। তোমার বাবার নাম কি জহির, তোমার নাম কি রনি না জনি, অথবা কি ছেলে কি বুড়ো, সবাই এসেছে। এই যে দুইটা অংশ, দুই দিকে বাক্যগুলো নেওয়া আছে। প্রথম অংশে শুধুমাত্র প্রশ্ন করা হচ্ছে, তুমি কি খাবে, জিজ্ঞাসা করা হলো তুমি কি খাবে, অর্থাৎ তুমি খাবা কি না বলো। যদি না খাও তাহলে কি করব, খাবারগুলো উঠিয়ে রাখবো। এরকম ক্ষেত্রে এর উত্তরটা হা অথবা না দিয়ে দেওয়া যাবে, এই কারণে এখানে প্রশ্নইকার হবে। কিন্তু ডানে দেখো, তুমি কি খাবে, অর্থাৎ তুমি ভাত খাবে না রুটি খাবে, জিজ্ঞাসা করছে।
এই কিটা এখানে সর্বনাম হিসাবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ অন্য পদের কারণে। এই কারণে এই কিটা যেহেতু সর্বনাম হিসাবে ব্যবহৃত হচ্ছে, হা অথবা না দ্বারা উত্তর দেওয়া সম্ভব নয়, তাই এখানে দীর্ঘইকার হচ্ছে। নিচের লাইনে সে কি গান গায়, সে কি গান গায়, অর্থাৎ জিজ্ঞাসা করছে সে কি গান গায়, এর উত্তর হাও হতে পারে, নাও হতে পারে, তাহলে সেখানে রস্বইকার হবে। সে কি গান গায়, সে নজরুল সঙ্গীত গায়, না রবীন্দ্রসঙ্গীত গায়, না লোকসঙ্গীত, জিজ্ঞাসা করছে সে কি গান গায়। অর্থাৎ এখানে কিটা হচ্ছে সর্বনাম, যদি কি সর্বনাম হয় তাহলে দীর্ঘইকার হবে, আর যদি কি অব্যয় হয় তাহলে সেটা রস্বইকার হবে। একইভাবে তোমার বাবার নাম কি জহির, সেটা হাও হতে পারে, নাও হতে পারে, এখানে কিটা অব্যয় হিসাবে আসছে, বিধায় এখানে কি রস্বইকার হচ্ছে। কিন্তু কি যদি হা অথবা না দিয়ে, অর্থাৎ অব্যয়বাচক না হয়, সেটা যদি সর্বনাম হয়ে যায়, তোমার নাম কি, রনি না জনি, অর্থাৎ তার নাম রনিও হতে পারে, জনিও হতে পারে, হা অথবা না দিয়ে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না, বিধায় এটা হয়ে যাচ্ছে কয়ে দীর্ঘইকার। তো যাই হোক, কিভাবে লিখবো না কিভাবে, কোনটা সঠিক, আমরা দুইটা বানানই খুব প্রচলিত দেখি। তো যেহেতু হা বা না দিয়ে উত্তর দেওয়া সম্ভব নয়, যখন আমরা প্রশ্ন করি যে এটা তুমি কিভাবে বিশ্লেষণ করবে, এর উত্তর হা অথবা না দিয়ে দেওয়া সম্ভব নয়, সেহেতু কিভাবে বানানটাকে আমরা কি করতে হবে, দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। এই বানানটা রস্বইকার দিয়ে লেখার সুযোগ নেই, তাই কিভাবে, কি জন্য, কি দিয়ে, এই সমস্ত শব্দগুলো সবসময় কয়ে দীর্ঘইকার দিয়ে হবে। এরপরে তৈরি না তৈরি, রস্বইকার হবে বানানে না দীর্ঘইকার হবে। আমরা জানি যে বিদেশি শব্দের বানানে দীর্ঘই ব্যবহারের কোনো সুযোগ নেই। এই তৈরি শব্দটা আরবি তয়ার কিংবা ফার্সি তয়ারি, এই শব্দ থেকে এই বাংলা তৈরি শব্দটার উদ্ভব হয়েছে। যেহেতু বিদেশি শব্দ থেকে তৈরি শব্দের উদ্ভব, তাই তৈরি শব্দটা আমাদেরকে কি করতে হবে, রস্বইকার দিয়ে লিখতে হবে। তৈরি বানানে দীর্ঘইকার ব্যবহারের কোনো সুযোগ নেই। এরপরে আসি হ্রস্বউকার দীর্ঘউকার কখন হবে। আমরা কতগুলো শব্দের বানানে গিয়ে ঝামেলায় পড়ি। সেই ঝামেলাগুলো হচ্ছে কি, যে উদ্ভূত, অভিভূত, বহির্ভূত, ভূত সব জায়গায় দীর্ঘউকার, কিন্তু অদ্ভুত বানানে অদ্ভুত ভাবে হ্রস্বউকার হয়। তাহলে অদ্ভুত ব্যতীত সকল বানানের যত ভূত আছে, সকল ভূতে দীর্ঘউকার হবে, কিন্তু অদ্ভুতে হবে হ্রস্বউকার। দূরত্ব বোঝায় না এমন মানে দূর উপসর্গ দিয়ে গঠিত শব্দে হ্রস্বউকার হবে, দূরত্ব বোঝায় না। যেমন দুর্গ, দুর্নাম, দুর্নীতি, দুর্বল, দুরন্ত, এগুলো তো দূরত্ব বোঝাচ্ছে না, এগুলো এক একটা শব্দ, এক একটা অর্থবোধক, বিধায় এখানে হ্রস্বউকার হবে। কিন্তু দু দিয়ে যদি দূরত্ব বোঝায় তাহলে দীর্ঘউকার হবে। যেমন দূর, দূরত্ব, দূরদর্শী, দূরবর্তী, অর্থাৎ এটা দ্বারা ব্যবধান বোঝাচ্ছে, একটা দূরত্ব বোঝাচ্ছে। তাহলে দূরত্ব যদি না বোঝায় তাহলে হ্রস্বউকার হবে, আর যদি দূরত্ব বোঝায় তাহলে দীর্ঘউকার হবে। তো আমি অনেকগুলো বিষয় আজকে আলোচনা করলাম। নত্যবিধান আলোচনা করেছি, সত্যবিধান আলোচনা করেছি, তার নিয়মগুলো বিশ্লেষণ করে আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরো কিছু প্রচলিত বানান, অনেক বানান আছে, আমি স্বল্প সময়ে কিছু বানান, যে বানানগুলো আমরা খুব ব্যবহার করি এবং ব্যবহারগত কারণে নানান ভুল হয়, সেই বানানগুলো কোনটা সঠিক, কেন সঠিক, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আর দুইটা বিষয়ে প্রশ্ন ছিল, একটা হচ্ছে বাংলা এবং বাংলাদেশ, এটা কেন এরকম। তো আসলে এখানে এই দুইটা, বাংলাদেশের সংবিধানে এই দুইটা শব্দ এভাবে লেখা হয়েছে। তো যেটা সংবিধানে লেখা হয় সেটা দেশের সর্বোচ্চ আইন, এই জায়গায় এই বানান নিয়ে এই নিয়ম যা কিছু হোক কোনোটাই প্রযোজ্য হবে না। আর ও যদি অনস্বর উচ্চারিত হয় তাহলে সেখানে অনস্বর হয়। তো এই কারণে আগের বাংলা আমরা ও দিয়ে লেখা দেখতে পারি, বাংলাদেশ, বাংলা সাহিত্য আমরা ও দিয়ে লেখা দেখেছি, কিন্তু এখন অনস্বর দিয়ে কোন নিয়মের কারণে লেখা হচ্ছে, আগেরটার কোন নিয়মে ও দিয়ে লেখা হয়েছিল সেটা তো ব্যাখ্যা আছেন, যারা বড় বড় পণ্ডিত তারা দিয়েছেন যে কেন বাংলাদেশ বাংলা লেখা হয়তো, কিন্তু বর্তমানে কেন লেখা হচ্ছে, আসলে কেন লেখা হচ্ছে এখানে কোনো নিয়মের প্রয়োজন আসেনি। বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত, গঠিত হলো, বাংলাদেশ রাষ্ট্রের যখন জন্ম হলো, বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধে জয়লাভ করে
রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেল, তখন যে সংবিধান রচিত হয়েছিল সেখানে বাংলা এবং বাংলাদেশ এই শব্দটা দুইটা অনুস্বর দিয়ে লেখা হয়েছে, বিধায় এই দুইটা শব্দকে অনুস্বর দিয়েই লিখতে হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো। তোমাদের পরবর্তী ক্লাস ব্যাকরণিক শব্দ শ্রেণী, যেটা আগামী ক্লাস থেকে অনুষ্ঠিত হবে, জনাব মোহাম্মদ ইমরান হোসেন, প্রভাষক বাংলা বিভাগ, পরবর্তী ক্লাসগুলো বা শব্দ শ্রেণীর উপরের ক্লাসগুলো নেবেন। আশা করি সেই ক্লাসগুলো তোমরা যথারীতি এভাবেই করবে, সে আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।